আজকে আমাদের টপিক হচ্ছে প্রবলেমস অফ সার্জারি ইন দ্য এল্ডারলি অ্যান্ড রিহ্যাবিলিটেশন। জাস্ট একটা ওভারভিউ, খুব খুঁটিনাটি কিছু দরকার নেই, যা পড়ানো হবে সবই তোমরা জানো। পুরো ব্যাপারটাকে জাস্ট একটু সাম আপ করে নেওয়া, গুছিয়ে নেওয়া। সার্জারি ব্যাপারটা সব মানুষের কাছে, বিশেষত আমাদের দেশে, একটা খুব স্ট্রেসফুল ব্যাপার। ফিজিক্যালি তো বটেই, মেন্টালি আরও বেশি স্ট্রেসফুল। একটা রুগীকে কোনো ভ্যালিড একটা ইন্ডিকেশনেও সার্জারি করলে, অ্যাডভাইস করলে, নেক্সট তার কাজ আরেকজন ডাক্তারের কাছে যাওয়া, তারপর আরেকজন ডাক্তারের কাছে যাওয়া, তারপর 5টা রিলেটিভকে কনফারেন্স করা, তারপর পাড়ার আড্ডায় সেটা নিয়ে করা, তারপর একজন হোমিওপ্যাথের কাছে চলে যাওয়া, হোমিওপ্যাথ ঠিকমতো আশা না দিলে একজন কোয়াকের কাছে চলে যাওয়া। এই করে 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 সময়টা পেরিয়ে যায়, কেসটা আরও কমপ্লিকেটেড হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে সেটা সার্জারিতে অ্যাডিকুয়েট রেসপন্সও পাওয়া যায় না। এই রকম কাণ্ড চলতে থাকে। তো সার্জারি আমাদের দেশে সবসময় একটা, যে কোনো এজের মানুষের ক্ষেত্রেই খুব stressful ব্যাপার। But particularly in case of elderly, emergency and elective surgeries in the elderly have got some unique problems regarding pre-operative and post-operative situations. Here age is not the only factor. Comorbidities play a major role. কিরকম? একজন 50 বছরের মোটামুটি অ্যাক্টিভ মানুষের অপারেশনের ক্ষেত্রে যা যা প্রবলেম, তার চাইতে একটা 85-90 বছরের মানুষের প্রবলেম ন্যাচারালি কিছু বেশি হবে, বিকজ অফ দ্য ফিজিক্যাল চেঞ্জেস। বাট দ্যাট ইজ নট দ্য অনলি প্রবলেম। আগে যেটা হতো, আজ থেকে 20 বছর বাদেও, কেন 20 বছর কেন, এখনো কোনো কোনো জায়গায় এই বয়স হয়ে গেছে, এই বয়সে আর এই অপারেশন করা যাবে না, বা এই অপারেশন আর অপারেশন করবেন, এই বয়সে আর অপারেশন করবেন, এরকম একটা জেনারেল মেন্টালিটি প্লে করে, মানে সাধারণ মানুষের ক্ষেত্রে, কিছু কিছু ডাক্তারের ক্ষেত্রেও যারা অতটা ওয়েল ভার্সড নন। আজকের দিনে বেশিরভাগ অপারেশনের ক্ষেত্রে এজ ইজ নট আ ফ্যাক্টর, because of progress in anesthetic setups, progress in surgical equipments, progress in instrumental modulations, and availability of better drugs. এই সব কারণে এজটা এখন খুব বিরাট কিছু ফ্যাক্টর নয় বেশিরভাগ ক্ষেত্রে, বরং প্রেজেন্স অফ কোমরবিডিটিস ইজ মোর ইম্পর্টেন্ট। কীরকম? কার্ডিয়াক কোমরবিডিটি থাকবে, রেসপিরেটরি কোমরবিডিটি থাকবে, রেনাল থাকবে, হেপাটিক কিছু কিছু থাকতে পারে। এই ব্যাপারগুলো বয়স হলে থাকতে পারে, নাও থাকতে পারে। যাদের এই কোমরবিডিটিগুলো বেশি, এগুলো কি কি সেটা নিয়ে আমি পরে আসছি, যাদের ক্ষেত্রে এগুলো বেশি, তার যদি বয়স কমও হন, তাহলেও তার রিস্ক অনেক বেশি হবে, তার চান্স অফ রিকভারি আর কম হবে। একটা 50 বছরের মানুষ, যার হয়তো 5-7 বছর ডায়াবেটিস আছে, অতটা ভালো কন্ট্রোল নয়, কমপ্লিকেশনস দেখা দিতে শুরু করছে, যার হয়তো কার্ডিওভাস্কুলার নানা রকম কমপ্লিকেশনস রয়েছে, একটা সিওপিডি বা ব্রঙ্কিয়াল অ্যাজমার প্রবলেম রয়েছে, বা একটু নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস আছে, ফ্যাটি বা অ্যাডভান্স স্টেজ অফ ফ্যাটি লিভার, এই সমস্ত ব্যাপারগুলো যদি থাকে, ন্যাচারালি তার একটা অপারেশনের স্ট্রেস উইথস্ট্যান্ড করার ক্ষমতাটা কম হবে একজন 80-85 বছরের মানুষের তুলনাও, যিনি রিলেটিভলি ফিজিক্যালি ফিট, সেরকম কোমরবিডিটি নেই, হাঁটাচলা করেন, মর্নিং ওয়াক করেন রেগুলার, মোটামুটি খাবার দাবার হজম করতে পারেন, অ্যাক্টিভ লাইফ লিড করেন, তার কিন্তু সেই অপারেশনটাকে, স্ট্রেসটাকে নেওয়ার ক্ষমতাটা তুলনামূলকভাবে বেশি। দো এই মানুষটার বয়স 50, কিন্তু তার অনেকগুলো কোমরবিডিটি আছে হুইচ আর নট অ্যাডিকুয়েটলি কন্ট্রোলড। ঠিক আছে? কাজেই এজের চাইতে প্রেজেন্স অফ কোমরবিডিটিস আর মোর ইম্পর্টেন্ট। এই ব্যাপারটা সবসময় আজকের ডাক্তারদের মাথায় রাখতে হবে। ফিজিওলজিক্যাল চেঞ্জেস কি কি হয়? Number 1 is decreased organ reserve, reduced functional capacity in all the major organ systems like cardiac, respiratory, renal and hepatic systems. These limit the body's ability to cope with the stress of surgery. যদি আমরা কার্ডিওভাস্কুলার ইস্যুসগুলো ভাবি, older hearts are naturally less efficient with reduced cardiac output and increased risk of arrhythmias. এর সাথে পেশেন্টের একটা ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি থাকতে পারে, রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি থাকতে পারে, ভাস্কুলার ভ্যালভুলার কিছু একটা যদি ডিরেঞ্জমেন্ট থাকে কম বয়সে, সেটা এতদিনে বাড়তে বাড়তে অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে, এগুলো থাকতে পারে। লেস রিজার্ভ টু রেসপন্ড টু ফ্লুইড শিফটস অ্যান্ড ব্লাড লস ডিউরিং অ্যান্ড আফটার সার্জারি। অপারেশন হিসেবে বিশেষ করে যদি সেটা একটা মেজর সার্জিক্যাল প্রসিজিয়ার হয়, যতটা ব্লাড লস হবে বা যতটা ফ্লুইড লস হবে, বা একজন অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিসের পেশেন্ট, তাকে কোনো কারণে সার্জারি করতে হচ্ছে, তার ক্ষেত্রে যতটা থার্ড স্পেসে ফ্লুইড লস হয়েছে, সেটাকে যদি ঠিকভাবে কম্পেনসেট না করা হয়ে থাকে, তাহলে ফ্লুইড শিফট যেটা হবে,
এইটাকে সামলানোর মতো হার্টের যে ক্যাপাসিটিটা দরকার, হার্টের যে পাম্পিং ক্যাপাসিটিটা থাকা দরকার, সেই জিনিসটা যত বয়স বাড়বে তত ন্যাচারালি কমে যাবে। কারণ কি, হার্ট মাসল মায়োকার্ডিয়ামের ক্ষমতাটা কমবে, হার্টের ইলাস্টিসিটিটা কমবে, ব্লাড সাপ্লাই ইন দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য হার্ট সেটা কম হবে, যার ফলে হার্টের এই স্ট্রেসটা নেওয়ার ক্ষমতাটা কমবে। রেসপিরেটরি ইস্যুস কি? এজ রিলেটেড চেঞ্জেস ইনক্লুড reduced lung elasticity, stiffer chest walls that decrease the lung capacity. যত বয়স বাড়ছে তার লাঙে যে ইলাস্টিক টিস্যু যেটা রিকয়েলটাকে ভালো করে করবে, আমরা ইন্সপায়ার করছি, সেটা একটা অ্যাক্টিভ প্রসেস, তারপর ছেড়ে দিচ্ছি প্যাসিভ প্রসেসে, এক্সপায়ার করে যাচ্ছি, পেশেন্ট এক্সেল করছে, রিকয়েল করছে, আবার ইন্সপায়ার করছি, আবার রিকয়েল করছি। এটার জন্য যে ইলাস্টিসিটিটা দরকার লাঙের ইনফ্রাস্ট্রাকচারের এবং আমার চেস্ট ওয়ালেরও, সেটা যত বয়স বাড়বে তত কমে আসবে। ন্যাচারালি ভাইটাল ক্যাপাসিটি, ছোট বয়সে তোমার বয়সে যতটা ভাইটাল ক্যাপাসিটি, একজন 70 বছরের মানুষের ভাইটাল ক্যাপাসিটি কখনোই সেরকম হওয়ার কথা নয়, বারিং ফিউ এক্সেপশনস। ঠিক আছে? দিস ইনক্রিজেস দ্য রিস্ক অফ নিউমোনিয়া, অ্যাটেলেক্টাসিস, রেসপিরেটরি ফেলিয়ার। অপারেশনের পর পেশেন্ট অনেক বেড বাউন্ড থাকবে, বা তাকে ফোর্সড একটা যদি ভেন্টিলেশনে সাপোর্ট দিতে হয় কিছু সময়ের জন্য ইত্যাদি, এগুলোর জন্য সেটা কাফ আউট করে, একটা যদি অ্যাসপিরেট করে থাকে কিন্তু সেটাকে কাফ আউট করার জন্য তার যতটা ফিজিক্যাল ফিটনেস দরকার, তার লাং বা ট্রেকিয়াল ট্রির যে এটা দরকার, সেন্সিটিভিটিটা থাকা দরকার, সেটা অনেক সময় থাকবে না, যার ফলে একটা অ্যাসপিরেশন নিউমোনিয়া হওয়ার চান্স, একটা অ্যাটেলেক্টাসিস হওয়ার চান্স অনেক বেশি হয়ে যাবে। রেনাল অ্যান্ড হেপাটিক চেঞ্জেস কি কি? A decline in kidney and liver functions alters the metabolism and excretion of drugs. যে কোনো ড্রাগই যেগুলো আমরা নিয়ে থাকি, কিছু বেশি প্রিডমিনেন্টলি রেনাল রুট দিয়ে এক্সক্রিটেড হয়, কিছু প্রিডমিনেন্টলি হেপাটিক রুট দিয়ে এক্সক্রিটেড হয়, কিছু হয়তো 50-50 মোটামুটি মেটাবোলাইজড হয়। এবার যার রেনাল ফাংশন অনেক কমে গেছে, তার ন্যাচারালি যে ড্রাগটা রেনাল রুট দিয়ে বেরোয় সেটা ঠিকমতো বেরোতে পারবে না শরীর থেকে, শরীরে অ্যাকুমুলেটেড হতে থাকবে, তার ফলে সেটা টক্সিসিটি হওয়ার চান্স বাড়বে, তার ডোজিং অ্যাডজাস্টমেন্টটা অনেকটা প্রবলেম হয়ে যাবে। দিস রিকোয়ার্স কেয়ারফুল মেডিকেশন ম্যানেজমেন্ট টু প্রিভেন্ট ড্রাগ অ্যাকুমুলেশন অ্যান্ড টক্সিসিটি। তারপর কি? বডি কম্পোজিশন চেঞ্জেস। উইথ এজ দেয়ার ইজ এ লস অফ মাসল মাস হুইচ ইজ অলসো কল্ড সার্কোপিনিয়া অ্যান্ড ইনক্রিজ ইন ফ্যাট হুইচ অ্যাফেক্টস ড্রাগ ডিস্ট্রিবিউশন। একটা ড্রাগ আমরা যখন, মেডিসিন আমরা যখন কনজিউম করি, সেটা বডিতে বিভিন্ন জায়গায় ডিপোজিটেড হতে থাকে। অ্যাডিপোজ টিস্যুতে যেটা ডিপোজিটেড হচ্ছে সেটা সেখান থেকে আস্তে আস্তে একটু একটু করে ব্লাডে রিলিজ হতে থাকবে। তো যদি অ্যাডিপোজ টিস্যুর পার্সেন্টেজটা শরীরে রিলেটিভলি বেশি হয়ে যায়, তাহলে বেশি ড্রাগ ওখানে অ্যাকুমুলেটেড হয়ে যাবে, সেটা সার্কুলেশনে তত বেশি পাবো না, যার ফলে আমার এফেক্টিভ যে ড্রাগ কনসেন্ট্রেশনটা দরকার ব্লাডে থাকার ফর দ্য প্রপার অ্যাকশন অফ দ্য ড্রাগ, সেটা থাকবে না। যত বয়স বাড়বে, বিশেষ করে যারা অতটা ফিজিক্যালি অ্যাক্টিভ নন, তাদের মাসল মাস কমতে থাকে, হাত পা শুকিয়ে যেতে থাকে, যেটা আমরা সবাই দেখতে পাই। একটা বয়স্ক মানুষের হাত পা শুকিয়ে গেছে, মাসল অতটা বেশি নয়, থাইগুলো শুকনো হয়ে গেছে, হাতের বাইসেপস টাইসেপসগুলো শুকনো হয়ে গেছে, তারপরে কি মাসল মাস, স্কেলিটাল মাসল মাস কমে যাচ্ছে। দ্যাট ইজ বিং রিপ্লেসড বাই অ্যাডিপোজ টিস্যু, যেটা আমরা আগের দিন যেদিন আমরা অস্টিওপোরোসিস পড়েছিলাম, মনে আছে কিনা জানি না, যে বোন টিস্যুগুলো আস্তে আস্তে গেট রিপ্লেসড বাই দ্য অ্যাডিপোসিটি। তো যত অ্যাডিপোজ টিস্যু বেড়ে যাবে তত ড্রাগ সেখানে অ্যাকুমুলেটেড হয়ে যাবে, আমার অ্যাক্টিভলি ব্লাডে অতটা বেশি আসবে না বা মাসেল বাউন্ড অতটা বেশি থাকবে না। কাজে এইভাবে ড্রাগের যে ডিস্ট্রিবিউশনটা হওয়ার কথা শরীরে, সেই জিনিসটা একটা ব্যালেন্সটা ঘেঁটে যাবে। ডিক্রিজ বডি ওয়াটার অলসো মেক্স এল্ডারলি পেশেন্টস মোর প্রোন টু ডিহাইড্রেশন। অপারেশনের আগে একটা লম্বা সময় পেশেন্টকে না খেয়ে থাকতে হবে, অপারেশনের পরেও হয়তো একটা বড় সময় সে তার খাওয়ার মতো ক্ষমতা থাকবে না বা খেতে দেওয়া হবে না। এই সময়টাতে আমি যদি অ্যাডিকুয়েট ফ্লুইড রিপ্লেসমেন্ট না করি, তাহলে সেই পেশেন্টের একটা ডিহাইড্রেশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, বিকজ দ্য পেশেন্টস ওয়াটার রিজার্ভ দ্য বডি ইজ রিলেটিভলি লেস। ইনক্রিজ সার্জিক্যাল রিস্ক অ্যান্ড কমপ্লিকেশনস কি হয় এল্ডারলি পেশেন্টদের? নাম্বার ওয়ান ইজ এল্ডারলি পেশেন্টস হ্যাভ আ ইনক্রিজ মর্টালিটি রিস্ক ফলোয়িং সার্জারি, স্পেশালি ফর ইমার্জেন্সি প্রসিজিয়ার্স। একটা ইমার্জেন্সি প্রসিজিয়ার যে কারণে, একটা পেপটিক পারফোরেশন হোক বা অন্য কিছু, যেটাতে একটা হয়তো সাডেন ফ্র্যাকচার নেক ফিমার হয়েছে বা এরকম কিছু, যাতে তাড়াতাড়ি করে অপারেশন করার দরকার হয়েছে,
সেক্ষেত্রে তাকে খুব বেশি তো আমার টাইম পাবো না আমি তাকে রিসাসিটেট করার জন্য, তাকে হয়তো তাড়াতাড়ি অপারেশনে নিতে হবে। সেই সময়ে ন্যাচারালি যেহেতু সে পুরোপুরি একটা ফিজিওলজিক্যাল স্টেটে থাকছে না, তার মর্টালিটি রিস্কটা একটা অল্প বয়সী মানুষের তুলনায় অনেকটা বেশি হয়ে যায়। ইলেকটিভ সার্জারি ইন ওল্ডার অ্যাডাল্টস হ্যাভ আ বেটার প্রগনোসিস বাট স্টিল ক্যারি ইনক্রিজ রিস্ক। ইমার্জেন্সি প্রসিজারের তুলনায় একটা ইলেকটিভ সার্জারিতে রিস্কটা তুলনামূলকভাবে কম হবে ঠিকই, কিন্তু সেটাও একটা ইয়াং পেশেন্টের তুলনায় বেশি হবে। হাই কমপ্লিকেশন রেটস ন্যাচারালি নাম্বার ওয়ান ইজ ইনফেকশনস। উন্ড ইনফেকশন হতে পারে, ইউরিনারি ইনফেকশন ইজ ভেরি কমন ইন এল্ডারলি, নিউমোনিয়া হতে পারে, বিশেষ করে অ্যাসপিরেশন নিউমোনিয়া। পেশেন্ট শুয়ে আছে অপারেশনের পর, লাঙে স্ট্যাগনেট করছে জিনিসপত্র, সিক্রেশনসগুলো, কাফ রিফ্লেক্সটা পুয়ার, বার করতে পারছে না কেসে ঠিক করে, যার ফলে অ্যাসপিরেশন নিউমোনিয়া হওয়ার চান্স বাড়ে, অ্যাটেলেক্টাসিস হয়ে যাওয়ার চান্সটা বাড়ে। কার্ডিয়াক ইভেন্টস হতে পারে লাইক হার্ট অ্যাটাকস, হার্ট ফেলিয়ার্স। পালমোনারি ইস্যুস লাইক ব্লাড ক্লটস অ্যান্ড রেসপিরেটরি ফেলিয়ার। ব্লাড ক্লটসের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, এরপরে আমরা আসছি আরও। পেশেন্ট শুয়ে আছে, সে যদি পা ঠিক মতো নাড়তে না পারে বা না নাড়ায়, তাহলে কি হবে, কাপ মাসেলগুলোতে ব্লাড ক্লট ফর্ম করে। বড় বড় ব্লাড ক্লট যদি ফর্ম করে যায়, সেটা পরে সার্কুলেশন দিয়ে ডিসলজ করে গিয়ে সার্কুলেশন দিয়ে চলে এসে একটা সেরিব্রাল ভাস্কুলেচারে কোথাও, বা আমার কার্ডিয়াক ভাস্কুলেচারে কোথাও, বা ইভেন পালমোনারি ভাস্কুলেচারে সেখানে আটকে গিয়ে একটা এম্বলিজম লিডিং টু ইনফাকশন হয়ে যেতে পারে। ইনফাকশনটা যদি বড় হয় তাহলে দ্যাট মে বি ফ্যাটাল ইভেন্ট। এটা আগেকার দিনে খুব হতো, যখন এই ম্যানেজমেন্টটা খুব অ্যাডভান্স ছিল না, এখন তুলনামূলকভাবে কম হয়, বাট দ্য রিস্ক ইজ অলওয়েজ দেয়ার। ডিলিরিয়াম অ্যান্ড আদার কগনিটিভ ইম্পেয়ারমেন্টস হতে পারে। একদম এই সিরিজে প্রথম লেকচারটাতে আমরা ডিলিরিয়াম নিয়ে আলোচনা করেছিলাম, যে কোনো অ্যাকিউট সিচুয়েশনে, বিশেষ করে হসপিটাল স্টেতে পেশেন্টের কীরকমভাবে ডিলিরিয়াম হতে পারে, কমপ্লিটলি ডিরেঞ্জ একটা হায়ার মেন্টাল ফাংশন হয়ে যায়। ডিকন্ডিশনিং ব্যাপারটা কি? পোস্ট অপারেটিভ ইনঅ্যাক্টিভিটি লিড টু র্যাপিড ফাংশনাল ডিক্লাইন, লস অফ মোবিলিটি অ্যান্ড মাসল মাস। পেশেন্টের একটা টোটাল নি রিপ্লেসমেন্ট হয়েছে, বা একটা হিপ রিপ্লেসমেন্ট হয়েছে, বা এই ধরনের কোনো বড় অপারেশন, যার জন্য হয়তো পেশেন্টকে 5-6 দিন একেবারে স্টিল শুয়ে থাকতে হচ্ছে। ইনঅ্যাক্টিভিটির জন্য কি হয়, মাসেল মাস দ্রুত কমতে থাকে, মাসেলের অ্যাক্টিভিটি কমতে থাকে, অন্যান্য যে সমস্ত এই অ্যাসপিরেশন নিউমোনিয়া বা লাংসের নানা রকম অন্যান্য কমপ্লিকেশনগুলো, এগুলো হওয়ার সম্ভাবনা বাড়ে। দে লিড টু র্যাপিড ফাংশনাল ডিক্লাইন। ওভারঅল complication rate in geriatric patients is 17%, which is significantly higher compared to general population, which is 7.2%. সব এজ নিয়ে যদি ক্যালকুলেট করি তাহলে অ্যাভারেজ দেখা যাচ্ছে যে 7.2% মতো ওভারঅল কমপ্লিকেশন রেট হয় ইন আ ওয়েল ডান সার্জারি। কিন্তু জেরিয়াট্রিক এজ গ্রুপে দ্যাট ইজ অলমোস্ট ডাবল, দ্যাট ইজ মোর দ্যান ডাবল, দ্যাট ইজ 17%। এবার কি পেশেন্ট স্পেসিফিক রিস্ক ফ্যাক্টরস? পেশেন্ট স্পেসিফিক রিস্ক ফ্যাক্টরস কি কি? মেডিকেল comorbidities. Medical comorbidities like chronic conditions like diabetes, COPD, dementia, they all increase the risk of surgical complications. Malnutrition, a poor nutritional status can impair wound healing naturally and compromise the immune function. These together lead to poor outcome in case of surgeries. Frailty. Frailty জিনিসটা কি? এটা একটা নতুন টার্ম তোমাদের পক্ষে। ফ্রেইলটি নিয়ে এরপরে আমরা একটা পুরো লেকচার আছে, সেটা বলবো। It is a state of decreased physical reserve and function, which is a better predictor of surgical outcome than age alone. Frail patients have a higher risk of complications. Polypharmacy. Polypharmacy ki? Use of multiple drugs at the same time. Use of multiple medications increase the potential for drug interactions and adverse events. একজন এল্ডারলি পেশেন্ট, যার ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, ডিসলিপিডিমিয়া আছে, সঙ্গে হয়তো একটু হাইপারথাইরয়েডিজম আছে, যদি এর সাথে আবার একটু সিওপিডি প্রবলেম থাকে তাহলে তো আরও ভালো। সবগুলোর জন্যই পেশেন্ট 2-3টে করে ওষুধ খাচ্ছেন। সব মিলিয়ে দেখা যাবে পেশেন্ট হয়তো 14-15 রকম ওষুধ খাচ্ছে। এরকম প্রচুর পেশেন্ট আছে, আমাদের আউটডোরে গেলেই দেখতে পাবেন। 10 থেকে 15টা ওষুধ রেগুলারলি খান, এরকম বহু পেশেন্ট আছেন, নানা রকম রোগের জন্য ওষুধ লাগে। তো এই যখনই পলিফার্মেসি একটা পেশেন্টের হচ্ছে, তখনই ন্যাচারালি অপারেশনের সময় ড্রাগ ইন্টারাকশন হওয়ার চান্সটা অনেক বাড়ে। বা আমি যখন অ্যানেস্থেটিক ড্রাগ দিচ্ছি, কোনটার সাথে কোনটার কি রিয়াকশন হয়ে যাবে সেগুলো সবসময় মাথায় রাখা যায় না, বা সবসময় কন্ট্রোলও করা যায় না। দিস এফেক্ট দ্য আউটকাম অফ দ্য সার্জারি। নাও এ সমস্ত ক্ষেত্রে ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস অ্যান্ড কনসিডারেশনস স্পেসিফিক্যালি কী কী হয়?
এক নম্বর হচ্ছে প্রি অপ অ্যাসেসমেন্ট। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। A comprehensive geriatric assessment is crucial to identify the risk factors. Geriatric assessment কি করব আমরা পরের স্লাইডে আছি। To identify risk factors like frailty, nutritional status, cognitive function, and we have to treat the reversible conditions like anemia, infections and malnutrition. যেগুলো অপারেশন একটা ইলেকটিভ সার্জারির আগে কারেক্ট করে দেওয়া অনেকটা সম্ভব। মেডিকেশন রিভিউ করতে হবে। All medications including over the counter and herbal supplements must be reviewed and managed appropriately to minimize risks. পেশেন্ট কি ওষুধ খান, কি ডোজে খান, কখন খান, কোনটা, সেগুলো দেখে নেওয়া এবং ওভার দ্য কাউন্টার ড্রাগস যেগুলো খান প্রেসক্রিপশনে নেই কিন্তু নিজে হয়তো পেশেন্ট রেগুলার কিনে খাচ্ছেন, সেটা প্রেসক্রিপশনে লেখা নেই। পরে পেশেন্ট একবার টুক করে বলে আমি না বহুদিন ধরে আমি গ্যাসের ওষুধ খাই, কি ওষুধ খান, খুঁজে দেখা গেল তিনি একটা প্যান্টোপ্রাজল 40 মিলিগ্রাম 1.5 বছর 2 বছর ধরে খেয়ে যাচ্ছেন, সেটা দোকানে যান পয়সা দিয়ে কেনেন খান। বা একটা হয়তো স্লিপিং পিল তিনি হয়তো নিজেই কিনে খেয়ে যাচ্ছেন, সেটা প্রেসক্রিপশনে কোথাও লেখা নেই। এই ওভার দ্য কাউন্টার যে ড্রাগগুলো কেনেন বা রেগুলার খান সেগুলো আমাকে জেনে নিতে হবে। আর কি তথাকথিত হার্বাল মেডিসিন যেগুলো এখন আমাদের দেশে খুব আনরেগুলেটেড চলে, পেশেন্ট অ্যাময় থেকে কিনে খাচ্ছে, এটা থেকে কিনে খাচ্ছে, এগুলোর মধ্যে যে কি আছে কি না আছে, অ্যাকচুয়াল কম্পোজিশন কি সেটা সবসময় জানাও যায় না, সবসময় যে সত্যি কথা ফ্যাক্ট দেয়া থাকে ওষুধের গায়ে তাও নয়। এই হার্বাল মেডিসিন কি খাচ্ছেন, আদৌ কিছু খাচ্ছেন কিনা, কখন ব্যাপারগুলো দেখে নিতে হবে। সেগুলো অলটুগেদার বন্ধ করতে হবে অপারেশনের আগে, বা ইফ নট পসিবল বেয়ার মিনিমামে সেগুলোকে নামাতে হবে। আদারওয়াইজ দে মে লিড টু ড্রাগ ইন্টারাকশনস অ্যান্ড আদার আনটুয়ার্ড কমপ্লিকেশনস। পার্সোনালাইজড কেয়ার প্ল্যান। Decisions about surgery must consider the patient's goals, life expectancy and wishes. Advanced directives must be discussed. পেশেন্টের লাইফস্টাইল কীরকম, তিনি কী ধরনের কাজ করেন, আগামী 5-7 বছর তিনি যদি বেঁচে থাকেন তাহলে তিনি কী ধরনের লাইফস্টাইল লিড করবেন ইত্যাদি, এইগুলো বুঝে আমাকে অপারেশনটা করতে হবে। এমন অপারেশন আমি যেটা করব না যে অপারেশনটা সেই পেশেন্টের ক্ষেত্রে সেরকম কোনো রেলিভেন্স নেই। পেশেন্ট হয়তো এমনি অনেক কোমরবিডিটি আছেন, আর 2-3 বছর বাঁচবেন কিনা সন্দেহ, তার একটা সাইলেন্ট গলস্টোন, সেটা নিয়ে অন্য পেটে কোনো ব্যথা হয় না, ওনার কোনো সার্জিক্যাল জন্ডিস হয় না বা কোলাঞ্জাইটিসের কোনো সিমটমস নেই, সেক্ষেত্রে সেই গল ব্লাডারটা সেই গলস্টোনটাকে অনেক সার্জনই মনে করেন যে ইট শুড বি লেফট অ্যাট ইট ইজ, এটাকে নিয়ে অপারেশন করে কাটাছেড়া করে এই বয়সে এনাকে একটা সার্জিক্যাল রিস্কে ফেলা উচিত নয়। আর অ্যাডভান্স ডিরেক্টিভস মাস্ট বি ডিসকাস। অ্যাডভান্স ডিরেক্টিভস মানে কি, অনেক ক্ষেত্রে এই কনসেপ্টগুলো আমাদের দেশে এখন নতুন করে আসছে একটু করে, ওয়েস্টার্ন কান্ট্রিজ এগুলো আরও আগে থেকেই আছে। যেমন নো অ্যাক্টিভ ইন্টারভেনশন, এটা একটা পেশেন্ট অনেক সময় আগে থেকে ডিক্লারেশন দিয়ে রাখেন যে আমার যখন শেষ অবস্থা বুঝতে হবে তখন আমাকে ইন্টুবেট করবেন, আমাকে ভেন্টিলেট করবেন, আমাকে কোনো রকম অ্যাক্টিভ কোনো লাইফ সাপোর্ট দেওয়ার চেষ্টা করেন, নো লাইফ সাপোর্ট বলে অনেক সময় পেশেন্ট ডিক্লারেশন দিয়ে রাখেন আগে। এই ডিক্লারেশনগুলো যদি আগে থেকে দেওয়া থাকে তাহলে কোনো কমপ্লিকেশন হলে বা নিয়ার ফ্যাটাল কোনো কমপ্লিকেশন এসে গেলে তখন ম্যানেজ করতে তোমার সুবিধা হবে বা একটা তুমি পরিষ্কার লাইনে তুমি এগোতে পারবে। ইন্ট্রাঅপারেটিভ অ্যাডজাস্টমেন্টস কি? অ্যানেস্থেটিক ডোজেস শুড বি কেয়ারফুলি ম্যানেজ ডিউ টু অল্টার্ড ফার্মাকোকাইনেটিক্স অ্যান্ড ইনক্রিজ ড্রাগ সেন্সিটিভিটি। তার মাসেল মাস, তার অ্যাডিপোজ টিস্যু ইত্যাদি এগুলো, বা তার রেনাল স্ট্যাটাস কীরকম, হেপাটিক স্ট্যাটাস কীরকম, এইগুলো বিচার করে অ্যানেস্থেটিক ড্রাগের ডোজগুলো অ্যানেস্থেটিক সবসময় অ্যাডজাস্ট করবেন। আর তার ড্রাগ সেন্সিটিভিটি কেমন দেখতে হবে, সেই অনুযায়ীও ওষুধের ডোজ কমাতে বাড়াতে হতে পারে। এনহ্যান্সড পোস্ট অপারেটিভ কেয়ার। ক্লোজ মনিটরিং ইজ এসেন্সিয়াল টু ডিটেক্ট অ্যান্ড ম্যানেজ কমপ্লিকেশনস আর্লি। Early mobilization and rehabilitation can help prevent deconditioning and aid recovery. Unless it is absolutely necessary, পেশেন্টকে যত তাড়াতাড়ি সম্ভব নড়াচড়া করানো, হাত পা মুভ করিয়ে দেওয়া, সম্ভব হলে তাকে একটু উঠিয়ে বসানো, পা ঝুলিয়ে করা, তার প্যাসিভ ফিজিওথেরাপি শুরু করা, এই ব্যাপারগুলো এখন যথেষ্ট আর্লি চেষ্টা করা হয়, যাতে এই ডিকন্ডিশনিং ব্যাপারটাকে অ্যাভয়েড করা যায় এবং মাসেল রিকভারি তাড়াতাড়ি হতে পারে। ইভেন আজকাল টোটাল নি রিপ্লেসমেন্ট বা হিপ রিপ্লেসমেন্টের মতো অপারেশনেও অনেক জায়গায় বেটার সেন্টারে পেশেন্টকে 2-3 দিনের মধ্যে ইন্ট্রাথিকাল অ্যানালজেসিক ড্রাগস দিয়ে ব্যথা অনেকটা কমিয়ে পেশেন্টকে উঠিয়ে দাঁড় করানো হয়, সাপোর্ট দিয়ে একটু করে হাঁটানো হয়। এগুলো করলে কি হয়, এই যে কাপ মাসেলে ব্লাড ক্লট তৈরি হয়ে যাচ্ছে সেইগুলো এসে পালমোনারি এম্বোলিজম করছে বা সিভিএ করার চান্স থাকছে, এই জিনিসগুলো অনেক কমে যায়, পেশেন্টের ডিকন্ডিশনিং অনেক কম হয়, তার কার্ডিওভাস্কুলার রিকভারিটা অনেক তাড়াতাড়ি হয়। No prejudice, no contraindication of chronological age
as regards emergency procedures, though great biological variability exists. Some medical conditions are more important than age. যেটা প্রথমেই বললাম, বয়সটা অত বেশি ইম্পর্টেন্ট নয়। Chronological age is not important, particularly in case of emergency procedures. যেখানে ব্যাপারটা লাইফ থ্রেটেনিং হয়ে দাঁড়াচ্ছে সেখানে বয়সটা কোনো ফ্যাক্টর নয়, আনলেস দেয়ার আর ভেরি সিগনিফিক্যান্ট কোমরবিডিড কন্ডিশনস। এবার সেই ব্যাপারটা আসছে প্রি অপারেটিভ জেরিয়াট্রিক অ্যাসেসমেন্ট আমরা কি কি করব। একটা গ্রস চেকলিস্ট আছে, তার মধ্যে হচ্ছে কগনিটিভ স্ক্রিনিং, MMSE যেটা আমরা আগের দিন বলেছিলাম, মিনি মেন্টাল স্টেট এক্সামিনেশন, একটা ছোট্ট কোশ্চেনিয়ার যেটা দিয়ে দেখা হবে যে পেশেন্টের হায়ার মেন্টাল ফাংশনটা কীরকম রয়েছে, তার কগনিটিভ ফাংশনস কীরকম রয়েছে, ডিসিশন মেকিং ক্যাপাসিটি কেমন রয়েছে পেশেন্ট, সেটা একটা নিজের ডিসিশন নিজে নেওয়ার মতো মেন্টাল স্টেটে রয়েছেন কিনা। যদি না থাকেন তাহলে ইম্পর্টেন্ট ডিসিশনগুলো নেওয়ার সময় সবসময় বাড়ির লোককে, তার নেক্সট টু কিন যারা আছেন তাদের জিজ্ঞেস করে আমাকে সমস্ত ডিসিশন নিতে হবে, দরকার মতো তাদের কনসেন্ট ফর্মে সই করাতে হবে, তাদের কনসেন্ট বা হাই রিস্ক কনসেন্ট নিয়ে আমাকে কাজ করতে হবে। কাজে প্রথমেই আমাকে দেখে নিন যে পেশেন্ট নিজের ডিসিশন নেওয়ার মতো অবস্থা মেন্টাল স্ট্যাটাসে আছেন কিনা। স্ক্রিনিং ফর ডিপ্রেশন দেখে নিতে হবে, আদারওয়াইজ ডিলিরিয়াম হওয়ার চান্স থাকবে। ফাংশনাল স্ট্যাটাস, ফল রিস্ক, এইগুলো পেশেন্টের কেমন, অপারেশন করে আমি বাড়ি ছেড়ে দিলেই তো হবে না, তারপরে তার ফাংশনাল স্ট্যাটাসটা কীরকম থাকা দরকার। পেশেন্ট একা থাকেন, হয়তো একজন কেয়ার গিভারের কেয়ারে থাকেন, তাকে অনেক কিছুই নিজেকে করতে হয়, বা খুব বেশি সঙ্গে সঙ্গে এসে দেখার মতো মানুষ নেই, সেক্ষেত্রে তিনি কতটা কি ফাংশনাল স্ট্যাটাস তার থাকবে সেই ব্যাপারটা আগে থেকে জেনে নিতে হবে, সেই অনুযায়ী আমাকে আমার রিহ্যাবিলিটেশন প্ল্যানটাকে ঠিক করতে হবে। ফল রিস্ক, পেশেন্টে পড়ে যাওয়ার সম্ভাবনা বাড়িতে কতটুকু, তার বেডিং করার সময়, স্নান করার সময় ওয়াশরুমে পড়ে যাওয়ার চান্স কতটা, সেখানে ব্যবস্থা কত রয়েছে, ঠিকমতো রেলিং টেলিং লাগানো আছে কিনা, সেই ব্যাপারগুলো। ড্রেসিং করার সময়, ড্রেস পরার সময় তার পড়ে যাওয়ার সম্ভাবনা কতটা, টয়লেট ইউজ করার সময় কতটা, এই ফল রিস্কটা একটু রাফলি দেখে নিতে হবে। ফ্রেলটি মানে ওয়েট লস, এক্সারশন, উইকনেস, স্লো ওয়াকিং স্পিড, লো অ্যাক্টিভিটি, দিস টুগেদার আর দ্য মেজর ফ্যাক্টরস ফর ফ্রেলটি নিয়ে আমরা পরে একটা পুরো ক্লাস করব। তো এই ফ্রেলটির ব্যাপারটা ওনার মধ্যে কতটা রয়েছে সেটা দেখে নিতে হবে। নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট দেখতে হবে, ম্যালনিউট্রিশন, বডি মাস ইন্ডেক্স, ডায়েট, এই ব্যাপারগুলো। মেডিকেল অ্যাসেসমেন্ট করতে হবে ফর আদার কোমরবিডিটিস, মেডিকেশন রিভিউ করতে হবে, কী কী ওষুধ খান না খান, কী কন্ট্রাইন্ডিকেশন হতে পারে সেগুলো, সম্ভব হলে কিছু ওষুধ বন্ধ করে দেওয়া বা কিছু ওষুধের একদম মিনিমাইজ করা বা কিছু ওষুধ দরকার হলে টেম্পোরারিলি চেঞ্জ করা, এই ব্যাপারটা করতে হবে। এবং অ্যাডভান্স ডিরেক্টিভ, যেটা তখন বললাম, পেশেন্ট অ্যাডভান্স ডিরেক্টিভ কিছু দিয়ে রাখবেন কিনা, যে নো লাইফ সাপোর্ট, নো ভেন্টিলেশন সাপোর্ট, নো অ্যাক্টিভ ইন্টারভেনশন, এরকম যদি কোনো অ্যাক্টিভ অ্যাডভান্সড কোনো ডিরেক্টিভ পেশেন্ট দিয়ে যেতে চান তাহলে সেটা আমাকে নিয়ে রাখতে হবে আগে। এটা হলো প্রি অপারেটিভ ব্যাপার। এবার ইন্ট্রা-অপারেটিভ ম্যানেজমেন্টে আমরা কি কি দেখব, চেকলিস্ট কি না, অ্যানেস্থেটিক অ্যাপ্রোচ কনসিডারেশন, এটা মেনলি অ্যানেস্থেটিস্ট করবেন ইন কোলাবোরেশন উইথ দ্য ফিজিশিয়ান। রিজিওনাল টেকনিক, কীরকম মানে অ্যানেস্থেশিয়া কীরকম দেবেন, তিনি জেনারেল অ্যানেস্থেশিয়াতে করবেন নাকি লোকাল অ্যানেস্থেশিয়াতে করবেন নাকি রিজিওনাল কোনো ব্লক দিয়ে করবেন, সে ব্যাপারটা তাকে আগে দেখে নিতে হবে। রিজিওনাল টেকনিক ইজ অলওয়েজ বেটার ইন কেস অফ দিস পেশেন্টস, কারণ তাকে জেনারেল অ্যানেস্থেটিক দিতে হবে না, তার রিকভারির চান্সটা বাড়বে, তাকে অ্যানেস্থেটিক ড্রাগের পরিমাণটা কম দিতে হবে, যে অ্যানেস্থেটিক ড্রাগটা দেওয়া হবে সেটা সিস্টেমিক্যালি ছড়াবে না যদি রিজিওনাল দেওয়া হয়, তো সেইটা যদি সম্ভব হয় ইজ মোর প্র্যাকটিকেবল অ্যান্ড প্রেফারেবল। মাল্টিমোডাল অ্যানালজেসিক অ্যান্ড ওপিয়েড স্পেয়ারিং অ্যানালজেসিক্স, ব্যথা কমানোর জন্য শুধু একটা ইঞ্জেকশন দিলাম, একটা ব্যথার ইঞ্জেকশন খালি দিয়ে দিলাম, এটা এখনকার মডার্ন টেকনিক এখন আর নয়। বেশিরভাগ ক্ষেত্রেই নানা রকম রুট দিয়ে অ্যানালজেসিক দেওয়া হয় যাতে ওভারঅল ব্যথাটা অনেক কমে। যেটা তখন যে এটা দিচ্ছিলাম, রেফারেন্সটা দিচ্ছিলাম, যে একটা টোটাল নি রিপ্লেসমেন্টে বা টোটাল হিপ রিপ্লেসমেন্টে, যেটা একটা খুব বড় অপারেশন, অনেক কাটাছেঁড়া হচ্ছে, ব্লাড লস হচ্ছে, পেশেন্টের সার্জিক্যাল অনস্লট অনেক বেশি হচ্ছে, এরকম ক্ষেত্রে কি করা হয়, তাকে যে আইভি লাইন দিয়ে তাকে আমি অ্যানেস্থেটিক ড্রাগ দিচ্ছি, আমি সেটা দিয়ে তাকে আইভি অ্যানালজেসিক্সও দিচ্ছি, তাকে হয়তো লোকালি একটা অপারেশন যখন করা হচ্ছে হয়তো স্পাইনাল অ্যানেস্থেশিয়া বা এপিডুরাল অ্যানেস্থেশিয়া দিয়ে করা হচ্ছে, সেখান দিয়েও আমি অ্যানালজেসিক ড্রাগস দিচ্ছি। এখন কিছু কিছু প্রসিজিয়ার আছে তাতে একটা ওই ট্যাপ সিস্টেমের মতো ড্রাগটাকে খুব রেগুলেট করে ফোটা করে ইন্ট্রাথিক্যাল রুট দিয়ে পাঠানো যায়, যাতে অন্তত 24 ঘন্টা সেই পুরো অপারেশন এরিয়াটাতে অ্যানালজেসিয়াটা অনেক বেটার হয়ে থাকে। এরকম অনেক রকম মোড দিয়ে
অ্যানালজেসিক্স অ্যাডমিনিস্টার করা হয়, যার ফলে টোটাল অ্যানালজেসিক এফেক্টটা অনেক বেটার থাকে। এতে পেশেন্টের রিকভারি অনেক তাড়াতাড়ি হবে। পোস্ট অপারেটিভ নশিয়া রিস্ক স্ট্র্যাটিফিকেশন, অপারেশনের পর তার বমি হওয়ার চান্সটা কত থাকবে সেটাকে কমানো। কারণ যত বমি করে পেশেন্টের কষ্ট তো হবেই, তাকে মুখে খাওয়ানো আমার দেরি হবে, যত বমি করতে যাবেন তত এখান থেকে টান পড়বে, শরীরে একটা নড়াচড়া হবে, তাতে অপারেশনের জায়গাটাতে ডিস্টার্ব হতে পারে ইত্যাদি। তো আমি যদি আগে থেকে বুঝতে পারি যে এর বমি হওয়ার চান্স অনেক বেশি, সেটা প্রাইমারি ডিজিজটার জন্য হতে পারে, বা তার কোমরবিডিটির জন্য হতে পারে, বা তিনি যে ধরনের ওষুধ খান তার জন্য হতে পারে, তো সেই ফ্যাক্টরগুলোকে আমি যতটা সম্ভব কমানোর চেষ্টা করব। যেমন ধরা যাক অ্যানালজেসিক হিসেবে ট্র্যামাডল প্রচুর দেওয়া হয়, কিন্তু ট্র্যামাডলে অনেক বমি হয়। যদি আমি পেশেন্টটা দেখি যে একটা তার অ্যাসিড পেপটিক ডিজিজ আছে অনেকদিন ধরে, তো ন্যাচারালি অপারেশনের পর তার সেই বমি হওয়ার প্রবণতাটা অনেক বেড়ে যাবে, সেক্ষেত্রে তাকে আমি ট্র্যামাডল দেবই না, কারণ ট্র্যামাডল দিলে তার নশি আরও বেড়ে যাবে। তো এই ধরনের রিস্ক স্ট্র্যাটিফিকেশনগুলো করে সেই অনুযায়ী আমাকে ট্রিটমেন্ট ডিসিশনস আমার মতো করে অ্যাডজাস্ট করতে হবে। পেশেন্ট সেফটি রিস্ক স্ট্র্যাটেজিস, পোস্ট অপারেটিভ পালমোনারি কমপ্লিকেশনস অ্যান্ড হাইপোথার্মিয়া, এইগুলো মাথায় রাখতে হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা করতে হবে। ফ্লুইড ম্যানেজমেন্ট অ্যান্ড ফিজিওলজিক্যাল ম্যানেজমেন্ট, প্রি অপারেটিভ টেস্ট রেকমেন্ডেড ফর অল জেরিয়াট্রিক সার্জিক্যাল পেশেন্টস, সবাইকেই যেগুলো কমনলি করতে বলা হয়। রুটিন হিমোগ্রাম, কোয়াগুলেশন প্রোফাইল, এটা তো যে কোনো অপারেশনই করতে হবে। রেনাল ফাংশন টেস্ট লাইক ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, ক্রিয়েটিনিন অ্যান্ড ইলেকট্রোলাইটস লাইক সোডিয়াম, পটাশিয়াম অ্যান্ড ক্যালসিয়াম। লিভার ফাংশন টেস্ট, ডায়াবেটিসের জন্য ফাস্টিং ব্লাড সুগার, পোস্টপ্রান্ডিয়াল ব্লাড সুগার অ্যান্ড HbA1c, ইউরিন অ্যানালিসিস অ্যান্ড স্টুল টেস্ট ফর রুটিন এক্সামিনেশন, মাইক্রোস্কোপিক এক্সামিনেশন অ্যান্ড প্রেজেন্স অফ এনি অকাল ব্লাড ইন দ্য স্টুল। এইগুলো হচ্ছে রুটিন ইনভেস্টিগেশনস ফর অল জেরিয়াট্রিক সার্জিক্যাল পেশেন্টস। রেডিওলজিক্যাল এক্সামিনেশনস কি কি? একটা চেস্ট এক্সরে, যদি বিশেষ করে যদি পেশেন্টের স্মোকিংয়ের হিস্ট্রি থাকে, অ্যাজমা, সিওপিডি, ডায়াবেটিস মেলাইটাস এগুলোর হিস্ট্রি থাকে, বা যদি আগে কোনো সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্টের হিস্ট্রি থাকে, বা অপারেশনের পরে পেশেন্টের আইসিসিউ স্টে হওয়ার চান্সটা বেশি থাকে, সেরকম ক্ষেত্রে আমাদের একটা চেস্ট এক্সরে অবশ্যই রুটিনলি করে নিতে হবে। আইসিইউ স্টের রেফারেন্সটা কেন না, আমি যদি চেস্ট এক্সরে একটা অপারেশনে করে রাখি তাতে কিছু নেই, সেটা একটা বেস হয়ে রইল। আইসিইউ স্টের সময় কিছু একটা কমপ্লিকেশন হলো বা চেস্টে কিছু একটা রিলেটেড সিমটমস দেখা দিল, আমি তখন রিপিট চেস্ট এক্সরে করে কম্পেয়ার করতে পারবো আগেটার সাথে যে নতুন কিছু হয়েছে কিনা বা প্রবলেম কিছু দেখা যাচ্ছে কিনা। ইসিজি তো অবশ্যই করতে হবে, পার্টিকুলারলি যদি ইসকিমিক হার্ট ডিজিজ, প্রিভিয়াস মায়োকার্ডিয়াল ইনফাকশন, অ্যারিথমিয়াস বা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের হিস্ট্রি বা পসিবিলিটি কিছু থাকে। পালমোনারি ফাংশন টেস্ট করে নিতে হবে। নন ইনভেসিভ স্ট্রেস টেস্টিং কীরকম? লাইক ট্রেডমিল টেস্ট। ট্রেডমিল টেস্ট করলে, স্ট্রেস টেস্টিং করলে আমরা হার্টের কতটা ক্যাপাসিটি, তার ইসকিমিক হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা কতটা, অপারেশনের পরে কোনো ইসকিমিক চেঞ্জেস আসার ক্ষমতা কতটা, সেটা আমরা আগে থেকে অ্যাসেস করে নিতে পারবো, পার্টিকুলারলি ইন পেশেন্টস উইথ 3 ক্লিনিক্যাল রিস্ক ফ্যাক্টরস অ্যান্ড পুয়ার ফাংশনাল ক্যাপাসিটি who are going to have a vascular surgery. পোস্ট অপারেটিভ কেয়ারে কী কী করতে হবে? পেন ম্যানেজমেন্ট, ন্যাচারালি ডিলিরিয়াম হচ্ছে কিনা সেটা খেয়াল রাখতে হবে পেশেন্টকে, এবং খুব আর্লি ইন্টারভিন করতে হবে যদি ডিলিরিয়ামের কোনো সিমটমস দেখা দিতে শুরু করে। আর্লি অ্যাম্বুলেশন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই নিয়ে অনেক কথা অলরেডি বলা হলো। বাওয়েল ম্যানেজমেন্ট, পেশেন্টের যদি ইন্ট্রাঅ্যাবডোমিনাল কোনো অপারেশন হয়ে থাকে বা যদি জেনারেল অ্যানেস্থেশিয়া দিয়ে কিছু হয়ে থাকে, সেক্ষেত্রে পেরিস্টালটিক সাউন্ড কত তাড়াতাড়ি অ্যাপিয়ার করছে সেটা মনিটর করতে হবে। যদি অ্যাপিয়ার করতে দেরি হয় তাহলে তার ব্যবস্থা নিতে হবে দরকার হলে। প্রিভেনশন অফ ফলস, খাটে পেশেন্ট অজ্ঞান হয়ে আছেন বা অল্টার্ড কনসাসনেসে আছেন, সেখানে পাশে ঠিকমতো রেলিং দেওয়া, পেশেন্ট যদি ছটফট করেন তাকে রিস্ট্রেন করার ব্যবস্থা করা, এগুলো দেখতে হবে। প্রিভেনশন অফ প্রেশার সোর্স খুব ইম্পর্টেন্ট। প্রিভেনশন অফ প্রেশার সোর্স আগে কি করা হতো? আগে বিশেষ কিছুই করার ছিল না, বেড কভারটাকে ভালো করে টান টান করে পেতে দেওয়া হতো, অনেক সময় উপরে একটা রাবার শিট দেওয়া হতো, পাউডার দিয়ে দেওয়া হতো ভালো করে, তার উপর পেশেন্টকে রাখা হতো। এখন এর ইমপ্রুভমেন্ট কি কি হয়েছে? এখন এয়ার ম্যাট্রেস পাওয়া যায়। এয়ার ম্যাট্রেসের মধ্যে দিলে সেটাতে প্রেশারটা অনেক কম থাকে, আর যদি তোমরা এয়ার ম্যাট্রেস দেখে থাকো তাহলে জানবে ফোলা 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 হয়, এবং সেগুলোকে প্রেফারেন্সিয়ালি ফোলানো বা কোলাপস করিয়ে দেওয়া যায়। ধরো একটা লম্বা বেড এয়ার ম্যাট্রেস রয়েছে, তার হয়তো 3টে জোন বা 4টে জোন, একটা পাম্প থাকে, যেমন আমাদের অ্যাকোরিয়ামে কন্টিনিউয়াস অক্সিজেন চালানোর জন্য পাম্প পাওয়া যায়, সেরকম এয়ার ম্যাট্রেসের সাথে একটা পাম্প থাকে। এই পাম্পটা কন্টিনিউয়াস
হাওয়া পুশ করতে থাকে এবং প্রেফারেন্সিয়ালি একটা জায়গায় এগুলো লাম্পগুলো তখন ফুলে উঠবে, অন্য জায়গাটা কোলাপস করে থাকবে, এগুলো কোলাপস করে যাবে, এইগুলো ফুলে উঠবে। এইরকম ভাবে পুরো জায়গাটা একটা আওয়ারলি বা 2 আওয়ারলি একটা ওয়েভি ব্যাপার হতে থাকবে। এই জায়গাটাতে পিঠের এখানটাতে ওগুলো ফুলে আছে, একটা সাপোর্ট দিচ্ছে, 2 ঘন্টা বাদে সেগুলো কোলাপস করে গেল, তখন পিঠের ওখানটা সরাসরি সারফেসের উপর প্রেশার দিচ্ছে, পায়ের দিকটা তখন হয়তো আবার ফুলে উঠছে, মানে সেখানে তখন প্রেশারটা কম। এরকমভাবে শরীরের বিভিন্ন জায়গাতে একটা ভ্যারিয়েবল প্রেশার গ্রেডিয়েন্ট তৈরি করা হয়, যাতে একটা জায়গায় দীর্ঘক্ষণ একইভাবে প্রেশারটা না পড়ে এবং বেডশোর হওয়ার সম্ভাবনাটা কমে যায়। এগুলো এখন হয়েছে। আর কি, যেখানে এটা অ্যাভেলেবল নয় বা একটা প্রাইভেট সেট আপ পেশেন্ট এটা অ্যাফোর্ড করতে পারছে, এগুলো কস্টলি আছে যথেষ্ট, একটা এয়ার ম্যাট্রেসের দাম 2,500-3 হাজার টাকা দাম পড়ে এবং সেটা কন্টিনিউয়াস চালানোরও একটা বিরাট খরচ আছে। তো পেশেন্ট হয়তো অ্যাফোর্ড করতে পারছে, আর সেক্ষেত্রে তুমি আর কি করবে, তুমি 2 আওয়ারলি পেশেন্টকে পজিশন চেঞ্জ করবে। সিস্টার বা অ্যাটেন্ডেন্ট যিনি থাকবেন তার কাজ হবে 2 ঘন্টা অন্তর অন্তর বা 1 ঘন্টা অন্তর অন্তর, যেমন ডাক্তার নির্দেশ দেবেন সেই অনুযায়ী তাকে একবার এদিকে রাইট ল্যাটারাল পজিশনে করে দেবেন, একবার লেফট ল্যাটারাল পজিশনে করে দেবেন, যাতে একটা দিকে সবসময় প্রেশারটা না পড়ে। বা একটা পার্টিকুলার জায়গায় যদি আমি দেখছি এত কিছু করার পরেও একটা জায়গা দেখছি লাল হতে শুরু করেছে, মানে সেখানটাতে প্রেশার পড়ে একটা সোর হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, সেই জায়গাটাকে প্রেশারটা রিলিজ করা। কি করে করবে, ধরো এখানে একটা হচ্ছে, আমি কি করব, একটা ছোট কুশনের মতো যে আমরা গাড়িতে টাড়িতে রাখি পিছনে, সেরকম একটা ছোট্ট কুশন এই জায়গাটাতে দিয়ে দিলাম, যার ফলে এখানটা একটু উঠে রইলো, যে জায়গাটা চাপ পড়ছিল সেখানটা একটু প্রেশারটা কম পড়ে গেল। এই জিনিসটা হয়তো আমি 1 ঘন্টা বাদে বা 2 ঘন্টা বাদে বাদে করতে লাগলাম, 2 ঘন্টা বাদে এখানেরটা সরিয়ে আমি এদিকে দিয়ে দিলাম। বা যদি ধরো একদম আমার স্যাক্রামের উপরে যদি এই জিনিসটা হয়ে থাকে, তাহলে আরেকটু নিচে বাটক্সের উপর ওইখানে আমি দিয়ে রাখলাম, যাতে এই জায়গাটাতে প্রেশারটা একটু কম পড়ে। এইভাবে প্রেশার ম্যানেজমেন্টটা করতে হয়। তারপর কি, প্রিভেনশন অফ পালমোনারি কমপ্লিকেশনস এন্ড ডিপ ভেন থ্রম্বোসিস। এর জন্য কি কি করা হয়, 1 নম্বর তো আর্লি অ্যাম্বুলেশন, যদি সেটা পসিবল হয়। সেটা না করলে কি কি করতে হয়, পেশেন্ট বেড রিডেন হয়ে আছেন, পা সেরকম নিজে নাড়ছেন না বা টোটালি আনকনসিয়াস, সেক্ষেত্রে সিস্টারের বা কেয়ার গিভারের কাজ, ইভেন ডাক্তারেরও কাজ, তিনি যখন রাউন্ড দিচ্ছেন কাপ মাসেলগুলোকে স্কুইজ করে দেওয়া, চটকে দেওয়া, বাংলা কথা বলতে গেলে এরকম করে কাপ মাসেল এরকম করে এটাকে এরকম করে স্কুইজ করে দেওয়া। তাতে কি হবে, ভিতরে যে ব্লাডটা স্ট্যাগনেট করে আছে সেটা মুভ করে যাবে, ওখানে একটা ক্লট হয়ে জমে যাওয়ার চান্সটা কমে যাবে। তুমি যতবার ডাক্তারের পেশেন্টের কাছে আসছো, তুমি কথা বলতে বলতে বা দেখতে দেখতে তুমি এই জিনিসটা করতে থাকো, 2 মিনিট করে দিলে সেটাই পেশেন্টের পক্ষে অনেক ভালো। এবং সিস্টারকে বলা থাকবে, তিনিও যখন আসবেন করবেন, যখন ফিজিওথেরাপিস্ট করবেন তিনি তো করবেনই, তিনি তার নিজের কাজ হিসেবেই করবেন, আর অ্যাটেন্ডেন্ট যারা থাকবে তাদেরও মাঝে মাঝে এটা করতে বলে দিতে হবে, যে এই জিনিসগুলো করলে এসব জায়গাতে ক্লট ফর্ম করার চান্সটা অনেক কমবে এবং সেই ক্লট পরে গিয়ে একটা পালমোনারি ইনফেকশন করবে, সেই চান্সটা অনেক কমে যাবে। এছাড়া আর কি, লো মলিকুলার হেপারিন দেওয়া হয়, ফন্ডাপেরিনক্স দেওয়া হয়, লো মলিকুলার হেপারিন দেওয়া হয়, আরও অন্যান্য ড্রাগ যেগুলো আছে সেগুলো দেওয়া হয়, যাতে ক্লট ফর্মেশন হওয়ার চান্সটা অনেক কমে যায়। দিস আর দ্য প্রিভেনশন অফ দ্য ডিপ ভেন থ্রম্বোসিস অ্যাজ ওয়েল অ্যাজ পালমোনারি কমপ্লিকেশনস। আর কি, ট্রানজিশন অফ কেয়ার ফলোইং দ্য পোস্ট অপারেটিভ পিরিয়ড। পেশেন্ট 7 দিন বাদে ছুটি হয়ে গেল, বাড়ি গেল, বাড়িতে গিয়ে তিনি যাদের কাছে যাদের কেয়ারে থাকবেন তাদের স্মুথলি ব্যাপারটাকে বুঝিয়ে দেওয়া এবং এই ট্রানজিশন অফ রেসপন্সিবিলিটি এটা যেন স্মুথলি হয়। আমি আমার কাজ লিখে ছেড়ে দিলাম, একটা ডিসচার্জ লিখে ছেড়ে দিলাম, যা তারপর তুমি বুঝে করোগে, এটা হলে কিন্তু দিস উইল বি আ ডিজাস্টার। বাড়িতে যারা কেয়ার গিভার তারা আসবেন, তারা দেখে নেবে কি কি করতে হবে, ভালো করে বুঝে নেবেন, এবং যদি কিছু জিনিস তাদের দেখিয়ে দেওয়ার ব্যাপার হয়, ডিমনস্ট্রেট করে দেওয়ার ব্যাপার হয়, সেগুলো করা। যেমন হসপিটালের নার্সিংহোমে আমরা খুব কমনলি যেটা করি, যার একটা রেগুলার ফিজিওথেরাপি হবে হয়তো আরও 3 মাস কি 4 মাস, আমরা বাড়ির লোককে বলি যে ফিজিওথেরাপিস্ট যখন আসবেন আপনি কিন্তু পরপর অন্তত 3 দিন সেই সময় এখানে দাঁড়িয়ে সিস্টারকে জিজ্ঞেস করে যাবেন যে কখন ফিজিওথেরাপিস্ট আসবেন, সেই সময় সিস্টার আপনাকে কল করবে, আপনি কিন্তু আসবেন পেশেন্টের বেডের পাশে। পেশেন্ট যখন ফিজিওথেরাপিটা হচ্ছে তিনি দাঁড়িয়ে দেখবেন কি কি ব্যায়াম করানো হচ্ছে, কীভাবে করানো হচ্ছে। নেক্সট 2 দিন বাড়ি যাওয়ার আগে তিনি নিজে হাতে সেটা করবেন, ফিজিওথেরাপিস্ট দাঁড়িয়ে দেখবেন তিনি ঠিক করে করতে পারছেন কিনা। কারণ বাড়ি গিয়ে এটা তো বাড়ির লোকই করবেন, রোজ রোজ 500 টাকা দিয়ে বাড়িতে ফিজিওথেরাপিস্ট ডেকে ফিজিওথেরাপি করাবে, এরকম কটা মানুষের ক্ষমতা আছে। আমরা যেটা বলি যে যিনি ঠিক আছে পারবেন, অন্তত প্রথম 15 দিন করুন রেজ, তারপরে সপ্তাহে 2 বার করে ফিজিওথেরাপিস্ট এসে করাবেন, বাকি দিনগুলো আপনারাই করে দেবেন। এই যে একটা স্মুথ ট্রানজিশন অফ দ্য ফিজিওথেরাপি, এইটা করতে হবে। প্লাস অন্যান্য কেয়ার যেগুলো, ড্রেসিং করা, ওষুধগুলো ঠিক সময়ে খাওয়ানো, যদি পেশেন্ট ক্যাথিটার নিয়ে বাড়ি যান সেই ক্যাথিটারের কেয়ার কী হবে, কতদিন বাদে ক্যাথিটারটাকে চেঞ্জ করতে হবে, ক্যাথিটারের হাইজিন কী, এই ব্যাপারগুলো বুঝিয়ে দেওয়া। এগুলো খুব যে টাইম কনজিউমিং তা নয়, কিন্তু ইউ হ্যাভ টু টেক ইন্টারেস্ট অ্যান্ড ইউ হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি
for apprising the patient party. Atypical presentations কি? Elderly patients often exhibit non-specific or atypical symptoms in serious conditions. These delay the diagnosis and treatment. কিরকম? যেমন ধরো একটা সেপসিস হলে আমরা জানি জ্বর আসবে, এমনি জ্বর আসবে বা ভীষণ কাঁপিয়ে জ্বর আসবে ইত্যাদি, কিন্তু ডিউ টু ইম্পেয়ার্ড থার্মোরেগুলেশন অ্যান্ড উইকেন্ড ইমিউন রেসপন্স ইন এল্ডারলি পেশেন্ট দেয়ার মে নট বি এনি ফিভার ইন সেপসিস। খুব কমনলি দেখতে পাবে একজন বয়স্ক মানুষ, মেল হতে পারে, আরও বেশি ফিমেলদের বেশি হয়, পেশেন্ট নানা রকম নন স্পেসিফিক সিমটমস নিয়ে এসছে, কোথাও কিছু নেই, তুমি যখন রুটিন টেস্ট করলে দেখবে একটা বিচ্ছিরি রকম ইউরোসেপসিস হয়ে আছে এবং এই ইউরিনারি ইনফেকশনটা হ্যাজ স্প্রেড ইন দ্য হোল বডি ক্রিয়েটিং অ্যান্ড সেপ্টিসিমিয়া। তার থেকে পেশেন্ট এতটা খারাপ হয়ে গেছে, কিন্তু পেশেন্টের কোনো জ্বরই নেই। খুব কমনলি হয় একটা পেশেন্টের অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়ে রয়েছে, জ্বর সেরকম কিছুই নেই, কিন্তু পেশেন্ট ট্যাকিপনিয়া রয়েছে, পেশেন্ট শ্বাস নিতে পারছে না ঠিক মতো, মানে খুব রান ডাউন, বিপি কমে গেছে, ফল করে গেছে ইত্যাদি হয়, কিন্তু অথচ পেশেন্টের কোনো সেপ্টিসিমিয়া নেই, কোনো ফিভার নেই, দো ইট ইজ আ গ্রস ইনফেক্টিভ সিচুয়েশন। This is due to impaired thermoregulation and weakened immune response. The patient may simply present with confusion, lethargy or a drop in functional status. কদিন ধরে বয়স্ক মানুষ, ঠাকুমা খাচ্ছিলেন না বাড়িতে, 5-6 দিন কিছু খাননি, বমি করছিলেন, ঝিমিয়ে গেছিলেন, আজ সকাল থেকে একেবারে কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না, প্রেশার মাপতে গিয়ে দেখা যাচ্ছে 80/60 প্রেশার হয়ে বসে আছে। তুমি ভর্তি করলে ইমিডিয়েটলি কি করবে? তুমি সোডিয়াম পটাশিয়াম দেখবে, তুমি ব্লাড সুগার দেখবে, এগুলো যেগুলো আমরা রুটিনলি করে থাকি। তুমি রুটিন টেস্ট পাঠালে, তুমি ইউরিন টেস্ট করতে গিয়ে দেখলে তার পার্সেলে 30-40টা করে পার্সেল আছে পার ফিল্ড। মানে এই যে সেপ্টিসিমিয়া ইউরিন ইনফেকশনটা ছিল সেটা সেপ্টিসিমিয়া হয়ে গিয়ে এই অবস্থা হয়েছে, কিন্তু পেশেন্ট প্রেজেন্ট করছে শুধু একটা লেথার্জি, একটু কনফিউশন অ্যান্ড রিডাকশন ইন ফাংশনাল স্ট্যাটাস নিয়ে। তো এই ধরনের অ্যাটিপিক্যাল সিমটমস এল্ডারলি পেশেন্টদের খুব বেশি হয়। কাজে এই ব্যাপারগুলো নিয়ে তুমি যদি এক্সপিরিয়েন্স না হয় এবং এই ব্যাপারগুলো যদি মাথায় না রাখো, তাহলে দেয়ার মে বি এ ডিলে ইন ডায়াগনোসিস অ্যান্ড ডিলে ইন ট্রিটমেন্ট অ্যান্ড ইনএফেক্টিভ ট্রিটমেন্ট। Vague abdominal pain. In conditions like appendicitis, perforation or ischemia in the gut, pain may be mild or poorly localized. Appendicitis একটা ইয়াং বাচ্চার কীরকম হবে আমরা জানি, প্রথমে আম্বিলিকাল হবে, তারপর সেই পেন রাইট ইলিয়াক ফসায় লোকালাইজ করবে, ম্যাকবার্নিস পয়েন্টে থাকবে। এবার ডিফারেন্ট টাইপস অফ অ্যাপেন্ডিক্সের জন্য বিভিন্ন জায়গা হতে পারে, যেমন পোস্টিলিয়াল, প্রিলিয়াল, হেপাটিক, এই সমস্ত এই জায়গায় কিছু কিছু জায়গায় পেনটা লোকালাইজড হয়, কিন্তু এল্ডারলি পেশেন্টের ক্ষেত্রে ওরকম একটা লোকালাইজ পেন নাই থাকতে পারে, দো দেয়ার ইজ আ গ্রস অ্যাপেন্ডিসাইটিস বা অ্যাপেন্ডিকুলার পারফোরেশন। কেন? দিস ব্লান্টেড রেসপন্স ইজ ডিউ টু altered pain perception and decreased visceral sensitivity. This risk increases the risk of late diagnosis and complications. পেশেন্টের ডিউ টু নিউরোলজিক্যাল ডিরেঞ্জমেন্টস পেনটা যে একটা জায়গায় লোকালাইজ করে সেই ক্ষমতাটাই চলে যেতে পারে, বা যে গাটের ডার্মাটোমের রেসপেক্টে যে বিভিন্ন জায়গাতে পেনটা লোকালাইজ হয়ে যায়, সেই ভিসেরাল সেন্সিটিভিটিটাই কমে যেতে পারে ডিউ টু এজ ফ্যাক্টর, যার জন্য আমি লোকালাইজড একটা পেন সেনসেশন পাবোই না। সাইলেন্ট এমআই, older adults, especially with diabetes mellitus and neuropathy, may not have classical chest pain. This is due to during acute myocardial infarction. This is very very common. ডায়াবেটিক পেশেন্টদের কোনো ব্যথা ট্যাথা নেই, অথচ একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে, এটা খুব কমনলি হয়। একজন ডায়াবেটিক পেশেন্ট তোমাকে বাড়িতে কল দিয়েছেন বা তুমি দেখতে গেছো, পেশেন্টের কিছু নেই, কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে, কুলকুল করে পেশেন্ট ঘামছে, ব্যথা ব্যথা কিছু বলছেন না, কিন্তু কুলকুল করে ঘামছেন, একেবারে ঝিমিয়ে গেছেন, ডাকলে সারাটা ঠিক মতো দিচ্ছেন না, সব সময় মাথায় রাখো যে তার এমআই হয়ে থাকতে পারে। ডু আন ইসিজি, if possible do a TOPT test and immediately shift the patient to an ICU chair. This may present with fatigue, shortness of breath, nausea or simple confusion. এই অ্যাটিপিক্যাল সিমটমসগুলো নিয়ে অ্যাডাল্ট পেশেন্টরা খুব কমনলি প্রেজেন্ট করে, সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। কমন সার্জারিজ ইন দ্য এল্ডারলি কী কী একটু চিন্তা করলেই পাওয়া যাবে। অর্থোপেডিক প্রসিজার্স লাইক হিপ অ্যান্ড নি রিপ্লেসমেন্ট অ্যান্ড কোলিস ফ্র্যাকচার, এগুলো হচ্ছে কমন প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, যেগুলো অ্যাডাল্ট পেশেন্টদের ডিউ টু অস্টিওপোরোসিস বা ডিউ টু ফ্রেলটি, যেগুলো খুব কমন হয়। আমরা অস্টিওপোরোসিস যেদিন পড়েছিলাম মনে আছে, 3টে কমনেস্ট ফ্র্যাকচার যেটা অস্টিওপোরোসিসের জন্য হয় এল্ডারলিদের, একটা হচ্ছে কোলিস ফ্র্যাকচার ইন দ্য রিস্ট, একটা হচ্ছে হিপ ফ্র্যাকচার, আর একটা হচ্ছে এই ফ্র্যাকচার কি বলে
নেক অফ ফিমার, আর হচ্ছে স্পাইনের ফ্র্যাকচার। এইগুলো হচ্ছে কমনেস্ট ফ্র্যাকচার যেগুলো প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার এল্ডারলি পেশেন্টদের হয়ে থাকে। সো তার সাথে রিলেটেড যে অপারেশনগুলো সেগুলো হবে হিপ অ্যান্ড নি রিপ্লেসমেন্ট অ্যান্ড কোলিস ফ্র্যাকচার। সিভিএস সার্জারিজ লাইক করোনারি আর্টারি বাইপাস গ্রাফট অ্যান্ড অ্যাওর্টিক ভাল্ভ রিপ্লেসমেন্ট, মেজর অপারেশনসগুলোর কথা বলছি। অ্যাবডোমিনাল সার্জারির মধ্যে ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি অ্যান্ড কোলেক্টমি ফর ডাইভার্টিকুলাইটিস অর ম্যালিগন্যান্সিস। সিএ কোলন ইজ ভেরি কমন ইন দ্য এল্ডারলি এজ গ্রুপ, তাদের জন্য কোলেক্টমি করতে হতে পারে। আর কি হার্নিয়া অপারেশনস হতে পারে, বড় মানুষদের এল্ডারলি পেশেন্টদের হার্নিয়া অপারেশন হওয়ার চান্সটা বেশি থাকে। অঙ্কোলজিক সার্জারিজ হতে পারে ফর কার্সিনোমা অফ দ্য ব্রেস্ট, কার্সিনোমা অফ দ্য সার্ভিক্স, প্রস্টেটিক কার্সিনোমা অ্যান্ড কোলোরেক্টাল কার্সিনোমা। আরেকটা সার্জিক্যাল প্রসিজার খুব কমন এল্ডারলিতে, যেটা এখানে লেখা নেই, সেটা হচ্ছে টিউআরপি প্রস্টেটের জন্য, যেটা ট্রান্স ইউরেথ্রাল প্রস্টেটিক রিসেকশন যেটা করা হয়। This is the last slide. কি অপটিমাইজেশন অফ কোমরবিড কন্ডিশনস। অপারেশনের আগে আমি যত কোমরবিড কন্ডিশনস খুঁজে পেয়েছি বা আগে থেকে জানি, সেগুলোর একটা যথোপযুক্ত ব্যবস্থা করে আমাকে অপারেশনের দিকে যেতে হবে। দ্যাট ইজ অপটিমাইজেশন অফ কোমরবিড কন্ডিশনস। হাইপারটেনশন শুড বি কন্ট্রোলড বাট অ্যাভয়েড অ্যাগ্রেসিভ প্রি অপারেটিভ রিডাকশন। এই কথাটা কেন বলছে? একদম খুব টাইট কন্ট্রোল করে, হাইপারটেনশন কন্ট্রোল করে অপারেশন করতে যাওয়াটা একটু রিস্কি। ধরো আমার আইডিয়ালি পেশেন্টের 120/80 বিপি হওয়া দরকার, পেশেন্টের আছে হয়তো 150 কি 60 সিস্টোলিক আছে, সেটাকে আমি কমিয়ে 130-40-এর মধ্যে আনবো, কিন্তু একেবারে টাইট ওই 120-110 সিস্টোলিকটাকে আনার চেষ্টা করবো না। কারণ কি না, অপারেশনের সময় বা তারপরে পেশেন্টের তো সাডেন হাইপোটেনশন হওয়ার একটা চান্স সবসময় থাকবে ডিউ টু মাল্টিপল ফ্যাক্টরস। স্পাইনাল অ্যানেস্থেশিয়ার পর, এপিডিউরাল অ্যানেস্থেশিয়ার পর বা চলাকালীন প্রেশার ড্রপ করে যাওয়াটা কিন্তু ইজ নট আনকমন। বা সেই সময় তোমার যদি অলরেডি তুমি 110 সিস্টোলিক বা 120 সিস্টোলিক নিয়ে অপারেশন করো বা 110 সিস্টোলিক অপারেশন করো, এই যে সাডেন ড্রপটা হবে অপারেশন চলাকালীন, সেটা 1 ঘন্টার অপারেশন হোক 2 ঘন্টার অপারেশন, এই যে সাডেন ড্রপটা হবে দ্যাট মে বি ভেরি ডেট্রিমেন্টাল ফর দ্য পেশেন্ট। সুতরাং খুব টাইট কন্ট্রোল করে আমি অপারেশন করবো না, ড্রাস্টিক রিডাকশন করে করবো না, একটা মোটামুটি কন্ট্রোলে এনে করবো। ডায়াবেটিস মেলাইটাস, এনশিওর গুড গ্লাইসেমিক কন্ট্রোল সব সময়, adjust oral hypoglycemic agents and insulin, operate as fast as in the morning, DKI drip। এই চারটে হচ্ছে মেজর ফ্যাক্টর যেটা একটা ডায়াবেটিক পেশেন্টের অপারেশন আগে মনে রাখতে হয়। যদি শর্ট কোনো অপারেশন হয় তার জন্য ইনসুলিন দেওয়ার দরকার নেই, তিনি যে ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টে স্টেবল আছেন এতদিন মোটামুটি, এক মিনিট, সেটাই চলবে। যদি বড় সড়ো অপারেশন কিছু হয় সেটা আইডিয়ালি শুড বি ডান আন্ডার ইনসুলিন কাভার, এবং সেটা সেই ইনসুলিনটা অপারেশন 2-3 দিন আগেই শুরু করতে হবে অন্তত। অপারেশনের পর যতদিন না, আইডিয়ালি বলা হয় যে 6 সপ্তাহ ইনসুলিন চালানো উচিত। আমরা যেটা বলি যে বেশিরভাগ পেশেন্টেরই যেহেতু বাড়িতে ইনসুলিন নেওয়ার ইনফ্রাস্ট্রাকচার থাকে না বা সেরকম কেয়ার গিভার থাকেন না, বা যিনি সঙ্গে আছেন তিনি হয়তো অতটা ইন্টেলিজেন্ট নন, সে সমস্ত ক্ষেত্রে অনেক সময় আমরা বলি যে যতদিন না ঘাস শুকোচ্ছে, কাটা শুকোচ্ছে, ততদিন অন্তত ইনসুলিনটা চলুক, তারপরে আবার ওরাল হাইপোগ্লাইসেমিকে শিফট করে যাবেন। অপারেশনটা যদি বিশেষ করে কোনো মেজর অপারেশন হয় দিনের প্রথম অপারেশন হিসেবে করা উচিত। কেন না, যাতে কোনো কমপ্লিকেশন হলে আমি সারাটা দিন সময় পাই, ফিজিশিয়ান এবং ইন্টেন্সিভিস্ট সারাটা দিন সময় পান সেটাকে ডিল করার মতো। ডিকেআই ড্রিপটা কি এটা জাস্ট জেনে রাখো। ডিকেআই ড্রিপ ইজ ডেক্সট্রোজ প্লাস পটাশিয়াম প্লাস ইনসুলিন। একটা 10% ডেক্সট্রোজ 500 ml, তার মধ্যে হাফ অ্যাম্পুল ইঞ্জেকশন পটাশিয়াম ক্লোরাইড KCl এবং তার সাথে 10 ইউনিট সলিবল ইনসুলিন। এই জিনিসটাকে বলা হয় ডিকেআই ড্রিপ। এই ডিকেআই ড্রিপটা 6 আওয়ারলি দিয়ে সাধারণত অপারেশন করে। যেদিন অপারেশন হবে সেদিন সকাল থেকে এই ডিকেআই ড্রিপটা চালু করা হবে। ডিউরিং অপারেশন অ্যান্ড ইমিডিয়েট পোস্ট অপারেটিভ পিরিয়ডে এই ডিকেআই ড্রিপটা চলবে। তারপরে আস্তে আস্তে তাকে অন্য ফ্লুইডে বা ওরাল ইনটেকে শিফট করা হবে। আর কি করোনারি আর্টারি ডিজিজ লাইক ডিফারেন্ট সর্টস অফ ইসকিমিক হার্ট ডিজিজ, সেখানে যদি বিটা ব্লকার অলরেডি স্টার্ট হয়ে থাকে সেটা আমি কন্টিনিউ করব, কিন্তু নতুন করে বিটা ব্লকার শুরু করব না ডিউরিং অর ইমিডিয়েটলি প্রিসিডিং দ্য অপারেশন। বাকি অ্যান্টিহাইপারটেনসিভ যা চলছে সেরকমভাবেই চলবে। অ্যানিমিয়া যদি থাকে ইনভেস্টিগেট করতে হবে, কারেক্ট করতে হবে প্রি অপারেটিভলি যদি ব্যাপারটা ইলেকটিভ সার্জারিতে হয়। যদি ইমার্জেন্সি প্রসিজিয়ার হয়
আমাকে ব্লাড ট্রান্সফিউশন দিতে হতে পারে এবং তার সাথে আয়রন সাপ্লিমেন্টেশন তো অবশ্যই শুরু করতে হবে। ইফ অ্যাপ্রোপ্রিয়েট উই হ্যাভ টু স্টার্ট এরিথ্রোপয়েটিন আর ডার্মাপয়েটিন, মানে যদি পেশেন্টের একটা ক্রনিক রেনাল ডিজিজ হয়। তো এইগুলো হচ্ছে একদম গ্রস পয়েন্টস ফর অপটিমাইজেশন অফ কোমরবিড কন্ডিশনস। অন্যান্য যা যা থাকবে, যদি একটা সিওপিডি থাকবে, ব্রঙ্কাল অ্যাজমা থাকে, তার জন্য আগে থেকে তাকে ইনহেলেশন থেরাপি দিয়ে বা নেবুলাইজেশন করে তাকে যথেষ্ট ওটি ফিট করে তবেই তার অপারেশনটা করতে হবে। এইগুলো হচ্ছে গ্রস পয়েন্টস একটা অপারেশন করায় কি করা দরকার। পার্টিকুলার এই অপারেশনের জন্য এই করতে হবে, ওই অপারেশনের জন্য এই করতে হবে, এরকম তো কিছু ব্যাপার আছে ঠিকই, কিন্তু ওভারঅল পেশেন্টের প্রি অপারেটিভ অ্যাসেসমেন্ট এবং তারপরে ফাংশনাল স্ট্যাটাস কী হবে সেই ব্যাপারগুলো ভেবে চিন্তে করা, কিছু পার্টিকুলার ফ্যাক্টরস ডিল করা, এবং পলিফার্মেসি থাকলে বিশেষ করে ওষুধপত্র কত কী খাচ্ছেন, কখন খাচ্ছেন সেটা দেখে কিছু ওষুধের ডোজ কমানো, কিছু ওষুধ দরকার হলে বন্ধ করা, কিছু ওষুধকে চেঞ্জ করা, এই ব্যাপারগুলো করতে হতে পারে। এই সবগুলো মাথায় নিয়ে তবে একটা ইলেকটিভ সার্জারি করা উচিত একটা এলএলই পেশেন্টের। ইমার্জেন্সি পেশেন্টের ক্ষেত্রে সেগুলো ডিপেন্ডস অন দ্য গ্র্যাভিটি অফ দ্য সিচুয়েশন।